কারণ টাকা তো কাকু একা নেননি, কাকু তো একজন সেলসম্যান, বেসিক্যালি কাকু একজন এজেন্ট। তিনি টাকাটা নিয়ে কোম্পানিতে দিয়েছেন, তিনি তার মায়না পেয়েছেন, বাকিগুলো সমস্ত তার যারা পলিটিক্যাল বস রয়েছে তাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। ফলে এটা হচ্ছে একটা ভালো সাজার চেষ্টা। কাকু আছেন না জেঠু আছেন না পিসেমশাই আছেন সেটা আমার কাছে ইমমেটেরিয়াল। কারণ এই কাকু হচ্ছেন একজন মুখ। যারা বড় বড় মন্ত্রী আমলা তারা তো নিশ্চয়ই জনগণের থেকে এসে বলবেন না যে আমাকে ক্যাশ টাকা দিয়ে যান আমার অফিসে বসে। এদের বিভিন্ন পেয়াদা থাকে, তারা গিয়ে এই এগুলোকে কালেকশন করে এবং পার্টি ফান্ডে জমা দেয়। সিবিআই কোনো পদক্ষেপ নেই। সিবিআই তো এর আগেও দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে নিয়ে গেল, অনেক ঘন্টা জেরা করলো, ইত্যাদি করলো। তো তারপরে আর এগোচ্ছে না কিছু। দাদা, বিভিন্ন সূত্রে যেমনটা আমরা খবর পাচ্ছি, কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র ঘুষ নেওয়ার পরও তাকে টাকা ফেরত দিতে হয়েছে চাকরি প্রার্থীদের। কি বলবেন সে বিষয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এইগুলো হচ্ছে আরেক রকমের সেটিং। তার কারণ এই কালীঘাটের কাকু যদি টাকাগুলি ফেরত না দেন, পাবলিক যেভাবে ক্ষেপে উঠেছে এবং তার অডিও ট্রান্সক্রিপ্টটা যেটা মিডিয়ায় পাবলিশ হয়েছে, সেখানে যাদের যাদের নাম বেরিয়ে এসেছে তাদের পর্যন্ত যদি স্বচ্ছ বিচার প্রক্রিয়া যদি হয়, যদি পৌঁছে যাওয়া যায়, তাহলে তো এদের চেয়ারগুলো থাকবে না, সব মন্ত্রী আমলাগুলো তো সব জড়িয়ে পড়ছে। কারণ টাকা তো কাকু একা নেননি, কাকু তো একজন সেলসম্যান, বেসিক্যালি কাকু একজন এজেন্ট। তিনি টাকাটা নিয়ে কোম্পানিতে দিয়েছেন, তিনি তার মায়না পেয়েছেন, বাকিগুলো সমস্ত তার যারা পলিটিক্যাল বস রয়েছে তাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। ফলে এটা হচ্ছে একটা ভালো সাজার চেষ্টা। আমার প্রশ্নটা হচ্ছে, ঘুষের টাকা নিয়েছেন, ঘুষের টাকা ফিরিয়ে দিলেন, কিন্তু এটা তো জাস্টিস হলো না। আমি একজনকে চর মারলাম, সে আবার ঘুরে একটা চর মারলো, তাহলে এটাই কি ন্যায় প্রতিষ্ঠা হয়ে গেল? তাহলে তো খুনের এগেনস্টে খুন, গুলির এগেনস্টে গুলি, এই কথা বলতে হয়। কিন্তু সেটা তো আমাদের দেশের বিচার ব্যবস্থা বা গণতান্ত্রিক সিস্টেমে বলছে না। আমার প্রশ্নটা হচ্ছে, যে যে বঞ্চিত প্রার্থীদেরকে চাকরিটা দেওয়া হয়নি এখনো পর্যন্ত, যাদের যোগ্য মাইনে, যারা যোগ্য যে চেয়ারগুলো তারা পাননি, সেইগুলো তারা কবে পাবেন? এইটা আমার প্রশ্ন বিচার ব্যবস্থা এবং ইডি সিবিআই এর কাছে। মাঝে মধ্যেই সাসপেন্স থ্রিলারের মতো একটা করে আজকে এইটা পাওয়া গেল, ট্রান্সক্রিপ্ট চলে আসছে, কালকে অমুককে ধরপাকড় করা হলো। খালি ধরপাকড় চলছে, একটা একটা করে শুনানি হচ্ছে, আর বিভিন্ন নিউজের হেডলাইন পাচ্ছি সন্ধ্যেবেলা টিভি খুললে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, দীর্ঘদিন ধরে অযোগ্য লোকজন আমাদেরকে শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে শিক্ষা ব্যবস্থার মানে একদম 12টা বাজিয়েছেন। যোগ্য যারা পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছেন, তারা তাদের চাকরিগুলি পাচ্ছেন না, তাদের জীবনে বছরের পর বছর সময় নষ্ট হয়ে যাচ্ছে। তারা তাদের চাকরিটা কবে পাবেন এবং তাদেরকে ক্ষতিপূরণটা কত দ্রুত দেওয়া হবে? আমার এই একদম সিম্পল প্রশ্নের মধ্যে কাকু আছেন না জেঠু আছেন না পিসেমশাই আছেন সেটা আমার কাছে ইমমেটেরিয়াল। কারণ এই কাকু হচ্ছেন একজন মুখ। আমি আবারও বলছি, এই কাকু হচ্ছে একজন মুখ। যারা বড় বড় মন্ত্রী আমলা তারা তো নিশ্চয়ই জনগণের থেকে এসে বলবেন না যে আমাকে ক্যাশ টাকা দিয়ে যান আমার অফিসে বসে। এদের বিভিন্ন পেয়াদা থাকে, তারা গিয়ে এই এগুলোকে কালেকশন করে এবং পার্টি ফান্ডে জমা দেয়। তো এদের যারা পলিটিক্যাল বস রয়েছে তাদেরকে কবে ইডি সিবিআই ধরবে, নাকি সেখানে আবার সেটিং হয়ে যাচ্ছে দিল্লির সাথে, সেইটা আমাদেরকে বারবার প্রশ্ন করতে হবে। কারণ বহু মামলা, বহু মামলা, আমি বারবার বলছি, এর আগেও আপনার চ্যানেলে বহুবার বলেছি যে এখানে কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলির বাংলার করাপশন মামলাগুলো নিয়ে কাজ করার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়। তার কারণ, একেবারে আপনি যদি নারদা সারদা থেকে দেখে আসেন আজ পর্যন্ত, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এগেনস্টে করাপশন কেস আছে। আপনি কনভিকশনের রেটটা দেখুন, যেখানে মামলাটা ক্লোজ হয়েছে। আমরা না চিটফান্ড মামলায় কোনো ন্যায় পেলাম, আমরা না নারদা কেসে কোনো রকম সুরাহা পেলাম, না সেই রোজ ভ্যালি থেকে শুরু করে কত কিছু, এ অ্যারেস্ট হলো সে অ্যারেস্ট হলো, তারপর একের পর এক মামলায় জামিন পেতে আরম্ভ হলো, সেখানেও আমরা স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত কানেকশন পেয়ে গেছিলাম, কিচ্ছু লাভ হয়নি। তারপরে এসএসসি স্ক্যাম হলো, আচ্ছা ডিএ নিয়ে মামলা হলো, বিভিন্ন রকম ভাবে মামলা মোকদ্দমা হয়ে যাচ্ছে। বা বিচার ব্যবস্থার ইয়েতে নামে একটা প্রহসনের অবস্থা এখন চলছে। আমি বারবার দেখছি যে যে সুপ্রিম কোর্ট, যে হাইকোর্ট অন্যান্য বিভিন্ন ম্যাটারগুলো নিয়ে খুব ফাস্ট কাজ করছেন। আজকে রণবীর আলাহাবাদিয়ার কেস রাতারাতি শুনানি হয়ে তাড়াতাড়ি করে ডিসপোজ হওয়ার দিকে চলে যাচ্ছে। আজকে অন্য কোনো জায়গা দিল্লি নিয়ে কোনো মামলা হলে তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাচ্ছে, গুজরাটের কোনো কিছু হলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট উড়িষ্যা আসাম এই জায়গার যে অরিজিনাল ম্যাটারগুলো সেগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু বাংলার কোনো ম্যাটার গেলেই আমি বুঝতে পারছি না যে হঠাৎ একটা থমকে যাচ্ছে কেন। এবং কেন্দ্রীয় এজেন্সিও সে খালি দিচ্ছি দেবো, অ্যাডজর্নমেন্ট করে যাচ্ছে, এই ডকুমেন্ট সেই ডকুমেন্ট দিয়ে যাচ্ছে, একের পর এক ডেট আসছে, বছরের পর বছর মাসের পর মাস চলে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ, আবারও বলছি, যারা অ্যাগ্রিভড পার্টি, যারা 2016-এ পাস করেছেন, তাদের আজকে 2025, 8 থেকে 9 বছর তাদের জীবন থেকে চলে গেছে। এই 8-9 বছরের দামটা কোন কাকু জেঠু পিসেমশাই দেবে
সেইটা আমার জানার খুব ইচ্ছে, এবং ইডি সিবিআই কবে আলটিমেটলি মামলাটা ক্লোজ করবেন সেটা আমাদের দেখতে হবে। এই চলছে চলুক, রোজই একটা করে এই হেডলাইন আর হাইলাইট আসছে খবরের কাগজে, এই দেখতে আমি একেবারেই আকর্ষিত নই। আমি দেখতে আকর্ষিত যে কবে এই অযোগ্য লোকগুলিকে ঘাট ধাক্কা দিয়ে সিস্টেম থেকে বিদেয় করে যারা যোগ্য শিক্ষার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা পরীক্ষা দিয়ে নিজের ক্রেডিবিলিটি প্রুফ করেছেন, এটা তো কিছু এমন কিছু চাইছে না যেটা আনডিউ, হঠাৎ করে এসে আমি কিছু না করে এসে বললাম যে আমাকে এটা দিয়ে দাও। সেটা তার যোগ্য জিনিসটা চাইছে, পরীক্ষা দিয়ে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে এসেছে, চাকরি পাশ করেছে, তারপরে কোয়ালিফাই করেছে, তারপরে সে লোকটা তার চাকরিটা চাইছে। সে পাবে না কেন? এটা সরকারি সিস্টেমের মধ্যে কে না কে কোন নেতাকে ঘুষ দিয়ে ঢুকে পড়েছে, বছরের পর বছর ধরে মাইনা নিয়ে যাচ্ছে, জনগণের ট্যাক্সের টাকাটা কি ফাজলামি নাকি? তো এই লোকগুলোকে বিদেয় করে যোগ্য লোকগুলি যবে চেয়ারে আসবে, তবে হবে সেটা আমাদের আসল জাস্টিস, এবং সেটাই আমাদের আসল সেলিব্রেশন। দাদা ঠিক সেই জায়গায় কালীঘাটের কাকুর যে কথোপকথন আনুমানিক 1.5 ঘন্টা, বলা যেতে পারে ওই 72 মিনিটের কাছাকাছি, সেই 72 মিনিটের কণ্ঠস্বরে 73 বার অভিষেকের নাম। এই জনৈক অভিষেক ব্যানার্জিকে চার্জশিটেও তো সেই জলগোলাই রয়েছে। দেখুন, প্রথমত এটা তো জনৈক অভিষেক নন, এটা যে আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন। তিনি তো তৃণমূলের যে এই সর্বদলীয় যে বৈঠকটা হলো আর কি, সেইখানেই তো নেতাজি ইন্ডোরেই সম্ভবত, না কোন অডিটোরিয়ামে, সেইখানেই তো তিনি বললেন যে আমাকে সিবিআই চ্যালেঞ্জ করছে, এই করছে, প্রমাণ করুক ফাঁসি। তিনি তো যাই হন তিনি ফাঁসিতে চলে যান আর কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁসি নিয়ে একটা ফ্যাসিনেশন আছে, তাকে কিছু বললেই তিনি বলেন যে প্রমাণ করলেই তিনি ফাঁসিতে চলে যাবেন। আমরা কেউ তার ফাঁসি চাইছি না, আমরা বলছি করাপশন গুলো বন্ধ করুন আপনি, এবং যোগ্য লোকগুলোকে চাকরি দিন। আপনি যদি টাকা নাও নিয়ে থাকেন, আপনার দলের সাঙ্গপাঙ্গরা নিয়েছে নিশ্চয়ই, নাহলে এই প্রায় এই অযোগ্য লোকগুলো ঢুকলো কোথা থেকে? এরা ঢুকেছে অযোগ্য উপায়ে, সেটা তো আপনি নিজেও জানেন। আমি ধরে নিলাম আপনার মতো সৎ মানুষ হয় না, কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন ঘটনাটা। আপনি কি অ্যাকশন নিয়েছেন? আপনি গভর্নমেন্টকে জানান, আপনার চিফ মিনিস্টারকে জানান, আপনি যাকে নিয়ে আপনি এত গর্ব করেন যে গলা কেটে নিলেও নাকি সে রক্তমাখা গলায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবেন, তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলুন যে এই অযোগ্য লোকগুলোকে বিদেয় করে যোগ্য লোকগুলোকে চাকরিটা দিতে। আমাদের তো এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়া নেই। ওনাকে কিছু বললেই উনি ফাঁসি কাটে ঝুলে যাচ্ছেন। প্রসঙ্গটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো জনৈক নন, ইনি অ্যাবসলিউটলি হচ্ছেন আমাদের এই এমপি অভিষেক ব্যানার্জি। কারণ তারপরেই আপনারা দেখেছেন সঞ্জয় বসু, যিনি অভিষেক বাবুর অ্যাডভোকেট, তিনি প্রেস বিবৃতি দিয়ে কি সব ডেপুটেশন দিয়েছেন। তাহলে তো বোঝাই যাচ্ছে এখানে জনৈক যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি কোনো এক অভিষেক? এটা নয়, এটা নিজেরাই বলছে যে এটা আমার কথাই বলা হচ্ছে। তো তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই কথাটা পেয়ে সিবিআই এর নেক্সট পদক্ষেপটা কি? সিবিআই এর কোনো পদক্ষেপ নেই। সিবিআই তো এর আগেও দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে নিয়ে গেল, অনেক ঘন্টা জেরা করলো, ইত্যাদি করলো। তো তারপরে আর এগোচ্ছে না কিছু। এগোচ্ছে না কেন? আমার মনে হচ্ছে সেখানে আবার একটা রাজনৈতিক, ওই আপনাদের ভাষায় সেটিং, এই সেটিং এর জন্য মাঝে মধ্যে হেডলাইনে আসছে, এবং ওটা দিয়ে একটা ব্ল্যাকমেলিং এর রাজনীতি চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্ভবত এইটা দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে যে এই তোমার ফাঁসি দেবো বলে, কিছু আবার একটা অন্যরকম সমীকরণ খেলে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে আমার প্রশ্নটা হচ্ছে, করাপশনের দায়ে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ার মতো রাজনীতিবিদ যদি গ্রেফতার হতে পারেন, করাপশনের দায়ে যদি ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন গ্রেফতার হতে পারেন, করাপশনের দায়ে ভারতবর্ষের বহু জায়গায় প্রচুর হেভিওয়েট নেতা মন্ত্রীরা যদি গ্রেফতার হতে পারেন, লালু প্রসাদ যাদবের মতো লোক যদি গ্রেফতার হতে পারেন, তাহলে এই জনৈক অভিষেককে নিয়ে এত জল ঘোলার কি আছে? এটা তো বোঝা যাচ্ছে না। ভারতবর্ষের ইতিহাসে প্রচুর হয়েছে এরকম, যে বড় বড় রাজনীতিবিদ, মানে সে একদম মায়াবতী লেভেল থেকে শুরু করে আমরা জায়গায় দেখেছি যে সেখানে প্রচুর এই নিয়ে আলোচনা হয়েছে এবং অ্যাকশন হয়েছে। শুধু আলোচনা নয়, তো কোথাও এফআইআর রেজিস্টার হচ্ছে, কোথাও তদন্ত হচ্ছে, কোথাও অ্যারেস্ট হচ্ছে, কোথাও কনভিকশন হচ্ছে। তা অন্যান্য রাজ্যে যদি এই বিজেপিরই গভর্নমেন্ট, তারা যদি ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলির মাধ্যম দিয়ে সঠিক ব্যবস্থা নিতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গে এসে তাদের এরকম এরকম ল্যাথপ্যাথে ভাব কেন? তার কারণটা হচ্ছে দিল্লির বিজেপি নিশ্চয়ই চায় না এখানে, এখানে তাদের সহযোগিতাটা নেই। না হলে বহুদিন আগে এই মামলাগুলি কবেকার আপনি ধরে নিন না, 2016 সালেই এটা হয়ে যাওয়ার কথা ছিল। 2016 সালেই একটা রিপোর্ট ছিল যে তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না। তারপরেও দেখুন এই জায়গায় রয়ে গেছে। 21-এও একটা সম্ভাবনা ছিল, হয়নি। যতদিন যাচ্ছে বিজেপির রেজাল্ট তো উল্টে খারাপ হয়ে যাচ্ছে। এখানকার লোকজন, এখানকার যারা আঞ্চলিক যারা কর্মী রয়েছেন, তারা তাদের মতো চেষ্টা করছেন, কিন্তু হবে কি করে? ওপরে তো মাথায় মাথায় সেটিং। মাথায় মাথায় সেটিং হলে এখানকার এলওপি কিংবা এখানকার কোনো রাজ্য সভাপতি কিংবা যাই হোক, তারা যদি এখানে হাজারো এফার্ট দেন, তাদের উপরের যারা পলিটিক্যাল বস তারা তো সহযোগিতা করছেন না।
তাদের সহযোগিতা নেই বলেই না হলে এত করে যে পরিমাণ করাপশন বাংলায় রয়েছে, সবকটা মন্ত্রণালয়ের এগেনস্টে করাপশনের কিছু না কিছু মামলা রয়েছে। আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে সার্ভে করে দেখুন, যত কটা মন্ত্রিসভা মন্ত্রণালয় রয়েছে প্রত্যেকটার এগেনস্টে রয়েছে। এবং যেভাবে এই কেসগুলিতে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে আরবিট্রারি ম্যানারে লোক ঢোকানো হয়েছে, তাতে ক্যাবিনেট, গোটা ক্যাবিনেটটা ডিসলভ হয়ে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে, এটা তো বলাই হচ্ছে যে কনস্টিটিউশনে কালেকটিভ রেসপন্সিবিলিটি। সুপার নিউমেরারি পোস্টটা কিন্তু বিধানসভার রেকমেন্ডেশনে তৈরি হয়, মুখ্যমন্ত্রীর সেখানে সই থাকে, সেখানে অ্যাডভোকেট জেনারেল থাকেন, তার তার রেকমেন্ডেশন থাকে। তো তাহলে একটা সুপার নিউমেরারি পোস্ট লেজিসলেটিভ পাওয়ার ব্যবহার করে তৈরি হচ্ছে, আর সেখানে কেউ কিছু জানে না। এটা তো আমাদের সংবিধানে লেখা রয়েছে যে মন্ত্রিসভার কোনো গোলমালের জন্য আলটিমেটলি ইটস আ কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য রেজিস্ট্রেশন। তাহলে রেসপন্সিবিলিটি নিতে পারছে না, কালেকটিভ রেসপন্সিবিলিটি তো অনেক পরের কথা। তো এই জায়গায় আমি আপনাকে একদম কনফিডেন্সের সাথে বলছি, এই মামলার আজকের দিনে দাঁড়িয়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমি একদমই মনে করছি না যে সিবিআই এটার কনভিকশন করাতে পারবে। এইটা ওই সারদা নারদার মতো কোল্ড স্টোরেজে চলে যাবে। কিছুদিন বাদে যারা গ্রেফতার হয়েছে, এই কালীঘাটের কাকু কিছুদিন বাদে জামিন পেয়ে গেলেও আমি খুব একটা আশ্চর্য হব না। কারণ কি হলো, রেশন দুর্নীতির মামলায় কি হয়ে গেলো? বললেই বলবে ও তো বেলে আছে, বেল ইজ রুল। আরে সে তো সবাই জানে বেল ইজ রুল। তুমি এগিয়েছো কোথায় মামলাটা? তুমি মামলাটা এগিয়েছো কোথায়? ন্যায়টা প্রতিষ্ঠা করতে হবে তো। বছরের পর বছর বেলে আছে, তদন্ত চলছে বলে আমি চুপ করে বসে রইলাম, এটা তো কোনো মানে নেই। হচ্ছে, আরে কবে হবে? যে লোকটা চুরি গেছে, ক্ষতি হয়েছে, সব যার সব ডুবেছে, সে তো সাফার যা করার করে নিল। তাহলে আমি আর কবে ন্যায়টা পাবো? একটা প্রজন্ম নষ্ট হয়ে গেল, একটা গোটা শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেল, বহু মানুষের মানে মিড ডে মিলের টাকা চুরি হয়ে গিয়ে তাদের ছেলেমেয়েরা শিক্ষা থেকে মানে শিক্ষা ছুট হয়ে গেলেন। তার কবে হবে আমি তো বুঝতে পারছি না। তো এই জায়গায় আপনি একদমই আমার কথায় আস্থা রাখুন। এই মামলায় সিবিআই অন্তত ভোটের আগে, এটা হচ্ছে ভোট এলেই এটা নিয়ে ফাইলটা নিয়ে নাচায়, এই ভোট এসছে দেখো তোমায় ফাঁসিয়ে দেবো ফাঁসিয়ে দেবো বলে কিছু একটা থ্রেট জেনারেট করে, এটা পলিটিক্যাল থ্রেট হয়ে গেছে। কিন্তু এই মামলায় আপনি নিশ্চিন্তে থাকুন, কিচ্ছু হবে না। এটা একটা নাটক চলছে। আমার সব থেকে খারাপ লাগছে যেটা, যে এই যোগ্য মানুষগুলি যারা পরীক্ষা দিয়ে ক্রেডিবিলিটি প্রুফ করে এসছেন, আমার শুধু কষ্ট হয় তাদের জন্য, যে তাদের জীবনের সময়, তাদের জীবনের এফার্ট, মেধা, সেটা কিভাবে আমরা নষ্ট করছি। এটা একজন বাঙালি হিসেবে, একজন বাংলার শিক্ষার্থী হিসেবে, একজন সমাজের অংশ হিসেবে আমার এইটাই খারাপ লাগে।